উচ্চতর দ্বিতীয় পত্রের বাস্তব সংখ্যা ও অসমর্থ অধ্যায়ের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো বাস্তব সংখ্যার স্বীকার্য এবং এর সংক্রান্ত সমস্যাবলী সমাধান করব। বাস্তব সংখ্যার স্বীকার্য ইংলিশে বলে এক্সিওমস। এগুলো বাস্তব সংখ্যার স্বীকার্য। বাস্তব সংখ্যার স্বীকার্য এক্সিওমস এই শব্দটার ডিকশনারিতে যদি তোমরা মিনিং খুঁজো তাহলে দেখবা দ্য স্টেটমেন্টস হুইচ টেকেন উইথাউট প্রুফ। প্রমাণ ছাড়া যেসব জিনিস গ্রহণ করা হয়, যেসব স্টেটমেন্টকে অ্যাকসেপ্ট করা হয় প্রমাণ ব্যতীত। ম্যাথমেটিক্সে সব কিছুই প্রমাণ লাগে, তবে প্রমাণ ব্যতীত যেসব এক্সিওম মানে স্টেটমেন্ট ম্যাথমেটিক্সে গ্রহণ করা হয় তার নামই হলো স্বীকার্য বা এক্সিওমস, অর্থাৎ এগুলোর কোনো প্রমাণ নাই। যেমন 2 + 3 = 5 আমরা জানি, এটা কাউন্ট করে পেয়ে যাই, বাট এটার কোনো প্রুফ আমরা শিখিনি। তো এই টাইপের জিনিসগুলো হলো এক্সিওম বা স্বীকার্য। তো আজকে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য শিখব। স্বীকার্য 7টা স্বীকার্য আছে, আমরা একটা একটা করে শুরু করি। 1 নম্বর স্বীকার্য হলো আবদ্ধতা, ইংলিশে বলে ক্লোজার। ক্লোজার প্রপার্টি অফ রিয়েল নাম্বার সেটা কি? AB belongs to R হলে 1, A plus B belongs to R হবে 2 নাম্বার, AB belongs to R হবে। এইটাকে বলা হয় বাস্তব সংখ্যার আবদ্ধতা স্বীকার্য। আবদ্ধ মানে বাস্তব সংখ্যার আবদ্ধ, অর্থাৎ বাস্তব সংখ্যার যুগের ক্ষেত্রে আবদ্ধ দুইটা বাস্তব সংখ্যা এবং বি যোগ করলেও সেটা বাস্তব সংখ্যা হবে এবং গুণ করলেও সেটা বাস্তব সংখ্যা হবে। যেমন কি এই যে একটু আগে বল 3 + 4 = 7, এই দুইটা বাস্তব, যোগফলটাও বাস্তব, আবার 3 × 4 = 12 এগুলোও বাস্তব। তাহলে বাস্তব সংখ্যা যুগের ক্ষেত্রে আবদ্ধ, গুণের ক্ষেত্রে আবদ্ধ, এবং বিয়োগ এবং ভাগ এই দুইটা জিনিসকে আমরা যোগ এবং গুণ দ্বারা এক্সপ্রেস করতে পারি। যেমন যদি বলি আমি 3 - 4, তার মানে দাঁড়াবে 3 এর সাথে -4 যোগ করে দাও, অর্থাৎ বিয়োগকে আমি যোগের মাধ্যমে প্রকাশ করতে পারি। আবার 3/4 অর্থাৎ 3কে 4 দিয়ে যদি ভাগ করতে বলি তার মানে দাঁড়াবে 3কে 1/4 দ্বারা গুণ করো। তাহলে গুণ ভাগকে এবং ভাগকে গুণ দ্বারা এবং বিয়োগকে যোগ দ্বারা প্রকাশ করা যায়। এই জন্য আমরা ওই দুইটার কথা বলবো না, শুধুমাত্র ওই দুইটার কথা বলবো যোগ এবং গুণের ক্ষেত্রে। আর গুণ, ভাগ এবং বিয়োগ যোগ এবং গুণের মাধ্যমে প্রকাশ করা যায়। তো বাস্তব সংখ্যা আবদ্ধ, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা যোগ করলেও আরেকটা বাস্তব সংখ্যা, গুণ করলেও আরেকটা বাস্তব সংখ্যা। সুতরাং বাস্তব সংখ্যা যোগ এবং গুণের ক্ষেত্রে আবদ্ধ। এই জন্য এই যে প্রপার্টি, এই যে ধর্ম, এটাকে বলা হয় স্বীকার্য। যেগুলো কোনো প্রুফ নাই। সো আবদ্ধতা একটা প্রপার্টি। 2 নম্বর হলো বিনিময় যোগ্যতা। এটা কি আবার? AB belongs to R হলে 1, A plus B = B plus A। 2 নাম্বার, AB = BA, অর্থাৎ লেফট সাইডে A আগে অর্ডার ক্রম, যেটা A আগে B পরে আর এখানে B আগে A পরে, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা নিলে যেমন 3 + 4 যে রেজাল্ট, 4 + 3 রেজাল্ট একই। এটা আমরা প্রমাণ লাগে আমি জানি, বাট এই যে ধর্ম অনুযায়ী যেমন 3 + 4 কোথায় আছে, আমি যদি লিখি 4 + 3 তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। এই যে প্রপার্টি বাস্তব সংখ্যা, এই যে স্বীকার্য, এটা মেনে চলি, এটাকে বলা হয় বিনিময় যোগ্যতা। 3 জায়গায় 4, 4 জায়গায় 3। আবার গুণের ক্ষেত্রেও তাই, AB = B, অর্থাৎ A × B = B × A। তাহলে যুগের ক্ষেত্রেও বিনিময় যোগ্যতা মেনে চলে। বিনিময় বিধি বলা হয় অনেক ক্ষেত্রে, বিনিময় বিধি। তাহলে এটা আমরা এইটা এমনিতেই জানি, ক্লাস 10-এ দেখে আসছি বিনিময় কমিউটেটিভ ল। আমরা ইংলিশ নামগুলো একটু মনে রাখবো। সংযোজন যোগ্যতা A B C belongs to R হলে 1, A plus B plus C = A plus B plus C, আর এটাকে আমরা বলবো A × BC
ইকুয়াল টু এ বি ইন্টু সি। অর্থাৎ আগে বি আর সি যোগ করে তারপরে যদি এ যোগ করি, এটা ফার্স্ট ব্র্যাকেট মানে এটা আগে করতে হবে। এটা না করেও যদি আমরা এক কাজ করি, আগে এ এবং বি ব্র্যাকেটটা এই পর্যায়ে থেকে গেলে এই দুইটাতে যদি ব্র্যাকেটটা শিফট করে ফেলি তাহলেও রেজাল্ট একই দিবে, গুণের ক্ষেত্রেও তাই একই রেজাল্ট দিবে। এই যে ধর্ম বাস্তব সংখ্যা যে শিক্ষা, এই যে ধর্ম মেনে চলে, এটাকে বলা হয় সংযোজনযোগ্যতা বা অ্যাসোসিয়েটিভিটি। আমরা উদাহরণ হিসেবে দেখাইতে পারি, যেমন 3 + 4 + 5 যে রেজাল্ট, 3 + 4 + 5 ওই একই রেজাল্ট। সো গুণের ক্ষেত্রে এটা সত্য, যোগের ক্ষেত্রে এটা সত্য। আমরা সংযোজনযোগ্যতা 7টার মধ্যে অলরেডি 3টা শিখে ফেলছি, আবদ্ধতা, বিনিময় যোগ্যতা, সংযোজন যোগ্যতা। এর পরবর্তী যেটা আমরা শিখব ডিস্ট্রিবিউটিভিটি, বন্টন যোগ্যতা। এ বি সি বিলংস টু আর হলে 1 এ বি প্লাস এসি অথবা এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু এসি প্লাস বিসি। এই যে বন্টন যোগ্যতা, অর্থাৎ আমরা যেটা অলরেডি অভ্যস্ত, যেমন বি প্লাস সি কে যদি এ দ্বারা গুণ দিয়ে দিই, আলাদা করে লিখি, তাহলে এ বি প্লাস সি, অথবা এ প্লাস বি কে ডান পাশে যদি থাকে তাহলে এসি প্লাস বিসি, এই যে গুণ দিয়ে থাকি। আমরা এমনিতেই সব কিছু এগুলো জানি, কিন্তু ওগুলোর নামটা স্পেসিফিকলি জানার জন্য এই কাজ, যে এটাকে বলা হয় বন্টন যোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভিটি। নাম্বার 5, অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব ইংলিশে বললে আর হলে 1 a plus 0 equal to 0 plus a equal to a, and number 2 a into 1 1 into a equal to a। অর্থাৎ একটা বাস্তব সংখ্যা, যে কোনো একটা বাস্তব সংখ্যা হলে এর সাথে যদি আমি 0 যোগ করি বা 0-এর সাথে a যোগ করি তাহলে রেজাল্টটা কিন্তু a। অর্থাৎ এই ক্ষেত্রে 0 এর কোনো ভূমিকা নাই, 0কে বেদ করে ফেলে, মানে অবেদক, বেদক, 0 এখানে ভূমিকা নাই যুগের ক্ষেত্রে, এই জন্য 0কে বলা হয় যুগের অবেদক। আর গুণের ক্ষেত্রে a into 1 1 into a equal to a, গুণের ক্ষেত্রে এর 1 এর কোনো ভূমিকা নাই, এই জন্য 1 এবং 0কে যথাক্রমে গুণের এবং যুগের অবেদক বলা হয়। 0কে যুগের এবং 1কে গুণের অবেদক বলা হয়, অবেদক বলা হয়। মনে রাখতে হবে যে যুগের ক্ষেত্রে 0-এর ভূমিকা নাই আর গুণের ক্ষেত্রে 1-এর কোনো ভূমিকা নেই, এর জন্য 0কে যুগের অবেদক বলা হয় আর 1কে গুণের অবেদক বলা হয়। এই ছিল পঞ্চম। নাম্বার 6, বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব existence of inverse। বিপরীতকের অস্তিত্ব, a belongs to r ব্র্যাকেটে a 0 না, 0 ব্যতীত বাকি সব বাস্তব সংখ্যার ক্ষেত্রে a minus a belongs to r এবং a inverse belongs to r, যেখানে 1 a plus minus a অথবা minus a plus a equal to 0। নাম্বার 2 a into a inverse equal to a inverse into a equal to 1। অর্থাৎ a যে কোনো বাস্তব সংখ্যা হলে তার বিপরীত একটা যুগের বিপরীতক একটা বাস্তব সংখ্যা থাকবে। যেমন a equal to যদি 5 হয়, a equal to 5, তাহলে -5 নামে আরেকটা বাস্তব সংখ্যা থাকবে এবং 1/5 ইনভার্স মানে 1/5 নামে আরেকটা বাস্তব সংখ্যা থাকবে।
দুই এই মাইনাস এ এর সাথে যোগ করলে দুইটা রেজাল্ট 0 হবে। আমরা জানি তো +5 আর -5 যোগ করলে 0 হবে। আর এ কে এ ইনভার্স তার 1/5 দিয়ে যদি গুণ দিই, 5 কে 1/5 বা 1/5 * 5 ইকুয়াল টু কত হবে? 1 হবে। এগুলো আমরা জানি। তো এইটার নামটা হলো এই যে একটা 0 ব্যতীত বাকি সব বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঋণাত্মক একটা বাস্তব সংখ্যা এবং ইনভার্স একটা বাস্তব সংখ্যা থাকবে, আবার তারা এই কন্ডিশন মানবে। তো এই ছিল বিপরীতকের অস্তিত্ব। আমরা সর্বশেষ অনন্যতা, ইউনিকনেস স্বীকার্য, যেটা বাস্তব সংখ্যা স্বীকার্য, ইউনিকনেসটা এখন আমরা পড়ব। A B C D belongs to R এবং A equal to B ও C equal to D হলে 1 A plus C equal to B plus D, number 2 AC equal to B D। এই যে দুইটা সমীকরণই বলতে পারি আমরা যে A equal to B, A B এর সমান, আর C equal to D, C D এর সমান। এটার সমান আমরা এটা অলরেডি জানি, দুইটা সমীকরণ যোগ করি, গুণ করি যে A আর দুইটা বাম সাইড A plus C আর B plus D, AC আর BD গুণ দিলাম। যে এই যে স্বীকার্য, এটাকে বলা হয়, আমরা বলি ইউনিকনেস বা অনন্যতা বাস্তব সংখ্যার ধর্ম। তাহলে আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো, যেমন এটা এই স্বীকার্যটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা যেমন x a equal to 2 আছে, আবার এখানে x equal to সাপোজ x equal to x বলতে পারি, x equal to x আর a equal to 2। আমরা এই দুইটা সমীকরণ যদি যোগ করি, মানে a plus x equal to 2 plus x, তার মানে এটা আমরা যে স্বীকার্য অনুযায়ী লিখছি সেই স্বীকার্যের নাম হলো অনন্যতা। অথবা যদি আমি লিখি ax গুণ দেই এই দুইটা, ax equal to twice x, তাহলে এইটাকেও বলবো আমরা কি? অনন্যতা স্বীকার্য। তো বাস্তব সংখ্যার 7টা স্বীকার্য মুখস্থ রাখতে হবে এবং এইগুলার এই যে আমি যে এক্সপ্লেনেশনগুলো লিখছি সেগুলো অবশ্যই রিমাইন্ড মাথায় রাখতে হবে। আমরা আরেকটু মনে করে দেই যে আবদ্ধতা ধর্মের ব্যবহার খুব কম। এমনি দুইটা বাস্তব সংখ্যার যোগফল একটা বাস্তব সংখ্যা, গুণফল আর একটা বাস্তব সংখ্যা। বিনিময় যেটা, সেটা হলো যেমন বিনিময় কোনটা 4 + 3 = 3 + 4, এটা বিনিময় বিধি। অথবা 4 × 3 = 3 × 4, এটা হলো যুগের বিনিময় বিধি আর এটা হলো গুণের বিনিময় বিধি। এই বিনিময় বিধি a plus b plus c equal to a plus b plus c। এই যে ব্র্যাকেটটা ছিল b plus c, এখন a plus b তে যদি ব্র্যাকেট শিফট করে ফেলো তাহলে এটার নাম হয়ে যায় সংযোজন যোগ্যতা, এটা যুগের সংযোজন যোগ্যতা। আবার a × bc equal to ab × c যদি লিখি, তাহলে এই ক্ষেত্রে ব্র্যাকেট শিফট করছি, তবে গুণের ক্ষেত্রে এটা হলো গুণের সংযোজন যোগ্যতা, এটা হলো যুগের সংযোজন যোগ্যতা। বন্টন যোগ্যতা কোনটা আমরা যেটা ইউজ করে থাকি, যেমন a × b plus c equal to আমরা লিখি ab plus ac, এই যে গুণ দিই, এই গুণ দেওয়ার নাম হলো বন্টন যোগ্যতা। তারপরে আছে অবেদকের অস্তিত্ব, অর্থাৎ a plus 0 = 0 plus a = a লিখি, এটাকে এখানে বলি অবেদকের অস্তিত্ব এবং এখানে 0 কে বলা হয় যুগের অবেদক। a × 1 = 1 × a = এইটা হলো গুণের অবেদক, 1 হলো গুণের অবেদক, 0 হলো যুগের অবেদক। বিপরীতকের অস্তিত্ব, 0 ব্যতীত, 0 ছাড়া বাকি সব সংখ্যার বিপরীত সংখ্যা থাকবে। একটা হলো যুগের বিপরীত সংখ্যা, একটা হলো গুণের বিপরীত সংখ্যা। যেমন যদি বলি 3, এই 3 এর -3 একটা সংখ্যা থাকবে, আবার 3 ইনভার্স নামে আরেকটা সংখ্যা থাকবে বাস্তব সংখ্যাতে। আমরা এটা জানি যে 3 একটা সংখ্যা যদি হতো, -3 বাস্তব সংখ্যাতে আরেকটা সংখ্যা অবশ্যই, আবার 3 ইনভার্স নামে আরেকটা সংখ্যা বাস্তব সংখ্যাতে আছে। এই যে যুগের বিপরীতক যেটা 3 প্লাস আর -3 যোগ করলে রেজাল্ট কত হয়? 0 হয়। আর 3 × 3 ইনভার্স গুণ দিলে 1 হয়। এটাকে বলে আমরা বিপরীতকের অস্তিত্ব। আর সর্বশেষ অনন্যতা, অনন্যতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। a equal to b, c equal to d হলে আমরা এখান থেকে লিখতে পারি a plus c equal to b plus d, ac equal to bd। এই যে এটা যুগের অনন্যতা, এটা হলো গুণের অনন্যতা। আমরা স্বীকার্য শেষ করলাম। এখন স্বীকার্যের কিছু প্রবলেম সমাধান করব, স্বীকার্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান। সেটা 1 নম্বর সমাধান, যেগুলো আমাদের খুব প্রচলিত, তারপরে স্বীকার্য ব্যবহার করে সমাধান করব।
যদি এ বি সি তিনটা বাস্তব সংখ্যা হয় এবং এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে বি ইকুয়াল টু সি। খুব সহজ প্রমাণ, আমরা এমনিতেই হাস্যকর মনে হলেও এটা সমাধান করতে হবে শিক্ষার যোগটা ধাপে ধাপে উল্লেখ করে। এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি, এখানে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলেই তো থাকে বি ইকুয়াল টু সি, এটা প্রমাণ করতে হবে। বাকি এভাবে বাদ দিলেই তো হবে না, আমরা ইতিমধ্যে এগুলো জানি, কিন্তু এখন ওই যে কিভাবে এগুলো আসছে আমরা উভয় পক্ষ থেকে যে এর ভাগ দিয়ে দেই, কোন কোন স্বীকার্য মেনে এই কাজটা করি, সেগুলো প্রমাণ করতে হবে। আমরা সমাধানে যাই। দেয়া আছে a plus b equal to a plus c, এটা যে দেয়া আছে গিভেন কন্ডিশন a plus b equal to a plus c। তো এটা দুইটা মিলে একটা বাস্তব সংখ্যা, দুইটা মিলেও একটা বাস্তব, যে আত্মবদ্ধতা অনুযায়ী এটা একটা বাস্তব সংখ্যা, এটা আরেকটা বাস্তব সংখ্যা। তো আমরা এখানে একটা জিনিস রিমাইন্ড দেই, যেমন x equal to y আছে, আমি যদি লিখে ফেলি ইমপ্লাই দ্যাট twice x equal to twice y, তার মানে এখানে আসলে অনন্যতা স্বীকার্য ব্যবহার করছি। কিভাবে? আগের লাইনে দেখো, এখানে একটাই সমীকরণ দেওয়া আছে x equal to y, কিন্তু আমরা এখানে বলতে পারি 2 equal to 2, এটা তো আমরা জানি যে 2 equal to 2, এটা আমাদের জানার মধ্যে, যদিও আমি কল্পনা করে নিব, আর x equal to y তো দেওয়াই আছে। এখন 2x equal to কত? 2y। এই যে এটা আমরা উভয় পক্ষে একটা সমীকরণের উভয় পক্ষকে হঠাৎ 2 দ্বারা যে গুণ করি, এটাকে মূলত অনন্যতা স্বীকার্য ব্যবহার করে থাকি। অথবা এটা যদি করে থাকি 2 plus x equal to 2 plus y, অর্থাৎ এই আছে x plus y, আমি যদি লিখে ফেলি 2 plus x equal to 2 plus y, তার মানে এখানে অনন্যতা স্বীকার্য ইউজ করছি, যুগের অনন্যতা, আর ওটা আগের ক্ষেত্রে যেটা ছিল গুণের অনন্যতা। তো আমরা এটা একটু দেখি। এই উভয় পক্ষে এটা তো a plus b একটা পোরশন আছে, এখানে a plus c একটা পোরশন আছে। তো দুইটা পোরশনেই, এটা এই পোরশন আর এই পোরশনের উভয় পক্ষে আমি মাইনাস a যোগ করে দিচ্ছি। উভয় এই যে গিভেন যে ইকুয়েশন বা সত্য, সেখানে উভয় পক্ষে মাইনাসে মাইনাসে যোগ করছি। এই যে যখনই এই কাজটা করছি, এই স্বীকার্যটা পাশে অবশ্যই লিখতে হবে, না লিখলে ম্যাথ ভুল। সেটা কি স্বীকার্য? ওই যে একটা সমীকরণে উভয় পক্ষে মাইনাসে মাইনাসে যোগ করছি, তার মানে এটা অনন্যতা, যুগের অনন্যতা। এখানে ওই যে এটার উভয় পক্ষে একই জিনিস যোগ করছি বা গুণ করছি, এটাকে বলে অনন্যতা, এখানে যুগের অনন্যতা। এর পরবর্তীতে আমরা মাইনাস এ প্লাস এ, অর্থাৎ ব্র্যাকেটটা এই দুইটার উপর নিয়ে আসলাম, বি কে আলাদা করে নিলাম, এখানেও তাই, সি কে আলাদা করে নিলাম। এই যে ব্র্যাকেট শিফট করা, একটু আগে শিখে আসছি, ব্র্যাকেট শিফট করার নাম হলো সংযোজনযোগ্যতা, যেহেতু যুগের সংযোজনযোগ্যতা, যুগের সংযোজনযোগ্যতা। তারপরে আমরা এখন আরেকটা শিক্ষার জন্য, এই মাইনাসে আর প্লাসে মিলে 0 হয়, এটা কোন স্বীকার্য? বিপরীতকের অস্তিত্ব, মানে এটা 0 প্লাস বি, এটাও 0 প্লাস সি, এটাকে আমরা লিখব যুগের বিপরীতক, যুগের বিপরীতক। যখনই যেটা, যেমন এই লাইন থেকে এটা অ্যাপ্লাই করছে আর এটা ইকুয়াল টু 0, যে যুগের বিপরীতক পাশে, এইটা কিন্তু সাইড নোট না, এটা হলো ম্যাথের একটা পার্ট, এটা লিখতেই হবে। ইমপ্লাই দ্যাট 0 বি এর সাথে 0 যোগ করলে বি হয়, সি এর সাথে 0 যোগ করলে সি হয়, এটাও একটা স্বীকার্য, এবং এই স্বীকার্য বলা হয় অবেদক, 0 কে ভেদ করছে, যুগের অবেদক। প্রমাণিত হয়ে গেছে আমাদের, প্রমাণিত। আমরা একটা সমস্যার সমাধান করলাম যে এটা দেওয়া থাকলে বি ইকুয়াল টু সি, কিভাবে এ কে রিমুভ করা যায়, এটা আমাদের মানে টেকনিক জানতে হবে। যে আমি এখানে এ তো কমন, তো এ কে রিমুভ করার জন্য মাইনাসের উভয় পক্ষে নিয়ে আসছি, হঠাৎ উভয় পক্ষে নিয়ে আসাকে বলা হয় যে অনন্যতা, যুগের, যেহেতু যোগ করছি এই জন্য যুগের অনন্যতা গুণ করলে গুণের অনন্যতা লিখতাম, তারপরে ব্র্যাকেট শিফট করছি সংযোগের সংযোজনযোগ্যতা, তারপরে মাইনাসে আর প্লাসে মিলে 0, এটার নাম যুগের বিপরীতক।
আগের লাইন থেকে পরের লাইনে যে ধাপে যাব সেটাই পাশে লিখবো। আর এই যে 0 যোগ করলে সি, মানে এখানে বি থাকবে, এখানে সি থাকবে, এটাকে বলা হয় যুগের বিপরীত। ঠিক আরেকটা সমস্যার সমাধান করি না। হ্যাঁ, এখন আমার আরেকটা প্রবলেম এই স্বীকার্য নিয়ে। তিনটা বাস্তব সংখ্যা এ বি সি, এ সি ইকুয়াল টু বি, সি সি 0 না হলে তাহলে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি। আমরা তো জানি যে এখানে সি 0 না, সি দ্বারা ভাগ করলেই এ ইকুয়াল টু বি হয়ে যাবে। বাট এটা স্বীকার্য দিয়ে সমাধান করতে হবে। সমাধান যেহেতু সি নট ইকুয়াল টু 0, অতএব সি ইনভার্স নামে একটা বাস্তব সংখ্যা থাকবে। 0-র কিন্তু ইনভার্স নাই। যেহেতু সি 0 না দেওয়া আছে, সুতরাং সি ইনভার্স নামে একটা বাস্তব সংখ্যা পাওয়া যাবে। এখন দেওয়া আছে কি, ওই যে এ সি ইকুয়াল টু বি সি, এই সমীকরণ এ সি পাশে সি ইনভার্স দিলাম, বি সি এর পাশে সি ইনভার্স, উভয় পক্ষকে সি ইনভার্স দিয়ে গুণ দিছি। মানে এর অর্থ হলো সি ইনভার্স তো সি ইনভার্স সমান, আর এ সি ইকুয়াল টু বি সি সমান, তার দুইটা সমীকরণ যোগ করছি, এটাকে বলো অনন্যতা। অনন্যতা, শুধু অনন্যতা দিলেই হবে, অথবা যদি এখানে স্পেসিফিকলি গুণের অনন্যতা দিয়ে থাকে তাহলে সেটা ভালো। আমরা এই মুহূর্তে এ ইন্টু সি সি ইনভার্স ইকুয়াল টু বি ইন্টু সি সি ইনভার্স, এই যে ব্র্যাকেট শিফট করছি, আগে ছিল এই দুইটাতে ব্র্যাকেট, এখন ওই দুইটাতে ব্র্যাকেট নিয়ে গেছে, এটাকে বলা হয় সংযোজন, গুণের সংযোজনযোগ্যতা। সংযোজনযোগ্যতা। এখন এ ইন্টু সি সি ইনভার্স মানে 1, বি ইন্টু সি সি ইনভার্স মানে 1, ওই যে এটাকে বলা হয় বিপরীতক। কিসের বিপরীতক? গুণের বিপরীতক। গুণের বিপরীতক। নামগুলো কিন্তু আগে মুখস্থ করে তারপরে প্রবলেম সলভে যেতে হবে। এখন 1 দিয়ে এ কে গুণ দিলে এই হবে, বি কে 1 দিয়ে গুণ দিলে বি হবে। এটার নাম হলো কি যেন, অভেদক, গুণের অভেদক। নামগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু সাইড নোট না, এটা লিখতে হবে, না লিখলে মার্কস পাওয়া যাবে না। তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম করবো। এখন আমরা আরেকটা প্রবলেম সমাধান করব যে এ বিলংস টু আর হল, মানে কোনো বাস্তব সংখ্যা হলে প্রমাণ করতে হবে এ ইন্টু 0 ইকুয়াল টু 0, অর্থাৎ বাস্তব সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এটা তো হাস্যকর মনে হলো, আমরা আসলে শিখে আসছি, এগুলো জানি তো, তারপরেও প্রমাণ শিখতে হবে। আমরা প্রমাণে যাচ্ছি। স্বীকার্য দিয়ে প্রমাণ। যেহেতু এই প্রমাণটা একটু লম্বা, ইম্পর্টেন্ট, যেহেতু 1 বিলংস টু আর, মানে 1 একটি বাস্তব সংখ্যা, অতএব 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এটাকে আমরা কোন বিধি অনুযায়ী লিখতে পারি যে একটা বাস্তব সংখ্যার সাথে 0 যোগ করলে ওই বাস্তব সংখ্যা 1ই হবে? সেটা হলো যুগের বিপরীত, যুগের অবেদক, যুগের অবেদক। তারপরে আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে এ একটি বাস্তব সংখ্যা, আমরা এই সমীকরণ এ প্লাস 1 প্লাস 0 সরি ইমপ্লাইড a into 1 plus 0 equal to a into 1, উভয় পক্ষরে এই সমীকরণের উভয় পক্ষরে a দিয়ে গুণ দিছে। আমি বলছি একটা সমীকরণে উভয় পক্ষরে একই জিনিস দিয়ে গুণ দিলে এটাকে আমরা বলবো অনন্যতা, গুণের অনন্যতা। শুধু অনন্যতা লিখলে চলবে, গুণের অনন্য না লিখলে। ইমপ্লাই দ্যাট a into 1 plus a into 0 equal to a into 1, এই যে এ দিয়ে যে বন্টন করছি, a কে 1 এবং 0 এর মধ্যে বন্টন করছি, এটাকে বলবো আমরা কি? বন্টন যোগ্যতা। তারপরে a into 1 মানে a into 0 equal to a into
এ মানে a ইন্টু 0 ইকুয়াল 0 লেখা যাবে না, আমরা এটাই তো প্রমাণ করবো, এটা জানি না, বাট a ইন্টু 1 ইকুয়াল টু 1 এটা জানি স্বীকার্য দিয়ে। কোথায় স্বীকার্য শিখছিলাম? এই স্বীকার্যের নাম হলো অভেদক, গুণের অভেদক। এই পর্যায়ে আসার পরে এই যে সমীকরণে উভয় পক্ষে আমরা মাইনাস এ প্লাস ইন্টু 0 মাইনাস এ প্লাস এ, দেখো এই পুরো পক্ষের সাথে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি তার সাথে উভয় পক্ষে মাইনাস এ, এটারও এই যে এ পক্ষ আছে তার সাথে মাইনাস এ যোগ করছি, এটাকে আমরা বলবো অনন্যতা। ওই যে একটা সমীকরণে হঠাৎ উভয় পাশে কিছু যোগ করা গুণ করা, এটাকে বলবো আমরা অনন্যতা। ইমপ্লাই দ্যাট মাইনাস এ প্লাস এ ব্র্যাকেট শিফট a ইন্টু 0 ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ, এই যে ব্র্যাকেট শিফট করছে, এই দুইটার মধ্যে ব্র্যাকেট ছিল, এখন এই দুইটাতে নিয়ে আসি ব্র্যাকেট শিফটের নাম হলো সংযোজন যোগ্যতা। যদিও যুগের সংযোজন যোগ্যতা, তাহলে সংযোজন যোগ্যতা লিখলেই হবে ইমপ্লাই দ্যাট 0 প্লাস a ইন্টু 0 ইকুয়াল টু 0, এই যে মাইনাস এ আর প্লাস এ মিলে 0 হয়, এটা হলো বিপরীত, দুটো বিপরীত সংখ্যা, যুগের বিপরীতক। এখন a ইন্টু 0 সাথে 0 যোগ করলে মানে a ইন্টু 0 ইকুয়াল টু 0, এই যে 0 বেদ করলো 0 কে, এটা হলো যুগের অবেদক প্রমাণিত। আমরা 3টা প্রবলেম সমাধান করলাম, আর হয় দেখা হচ্ছে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু মাইনাস এ বি। তো এটা প্রমাণ করতে হবে, সমাধানে যাই আমরা। মাইনাস এ যেহেতু এ বি বিলংস টু আর, অতএব মাইনাস এ আর প্লাস এ ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। এটাকে কি বলবো আমরা? বিপরীতক, যুগের বিপরীতক। তারপরে আছে প্লাস এ, এই পুরোটা মিলেই একটা পক্ষ, লেফট সাইড ইন্টু বি ইকুয়াল টু 0 ইন্টু, অর্থাৎ এই সমীকরণে উভয় পক্ষে আমরা বি একটা বাস্তব সংখ্যা দিয়ে গুণ দিছি, এটাকে আমরা বলবো অনন্যতা। তারপরে আমরা এই বি দিয়ে বন্টন করব, অর্থাৎ মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি ইকুয়াল টু 0 ইন্টু বি। একসাথে দুইটা কাজ করা যাবে না, একটা একটা করে করতে হবে। যদি এখানে ইকুয়াল টু 0 লিখে ফেলতাম, বাকিটা লিখতে পারবো না। আমরা আপাতত যে প্রথম কাজ বন্টন করছি, বন্টন যোগ্যতা। তারপরে মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি ইকুয়াল টু বি ইন্টু 0, মানে একটু আগে যে প্রবলেমটা সমাধান করছি সেটা ইকুয়াল টু 0। এখানে পাশে ওই অঙ্কটার এখানে সাইড নোট যেহেতু এ বিলংস টু আর, অতএব এ ইন্টু 0 ইকুয়াল টু 0 ইন্টু এ ইকুয়াল টু 0। তো এইটা, এই যে দুইটা বাস্তব সংখ্যার গুণ দিলে 0, এটা একটা প্রবলেম। আগের যে সমস্যার সমাধান করছি, এই সমস্যার সমাধানকে এখানে শুধু কাজে লাগিয়ে দিছি। এখন এই দুইটা, এটা একটা বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যার গুণফল 0, মানে একটা আরেকটা বিপরীত। ইমপ্লাই দ্যাট মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু মাইনাস এ বি। আমরা সহজ ভাষায় মানে তোমরা বলতে পারো এটা তো পক্ষান্তর করে, আসলে পক্ষান্তর করে না, কারণ দুইটি সংখ্যার যোগফল 0 যদি হয় তাহলে একটা আরেকটার যুগের বিপরীত, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এই কনসেপ্ট থেকে আমরা এটা প্রমাণিত। এখনকার টপিক সুপ্রিমাম এবং
সুপ্রিমাম এবং ইনফিমাম। সুপ্রিমাম এবং ইনফিমাম অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস। তো এগুলোর জন্য আমাকে এই সুপ্রিমাম এবং ইনফিমাম শিখতে হলে কিছু জিনিস ফার্স্টে শিখতে হবে, সেটা হলো ঊর্ধ্ব একটা সেট। যেমন এ একটা সেট যার উপাদানগুলো হলো 1 2 3 4 5 6। এ একটা সেট তালিকা পদ্ধতিতে লেখা আছে, তার উপাদানগুলো হলো 1 2 3 4 5 6। এই সেটের আমি কিছু এই সেট থেকে কিছু জিনিস শেখাবো, বই থেকে নোট করতে হবে। ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা ইংলিশে বলে আপার বাউন্ড। একটা সেটের ঊর্ধ্বসীমা আমরা সুপ্রিমাম ইনফিমাম পড়ে যাব, আগে ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড কি সেটা শিখতে হবে। হ্যাঁ, বই থেকে শিখতে হবে। সংখ্যা শুধু আমি বুঝাচ্ছি যে ঊর্ধ্বসীমা হলো এমন একটি বাস্তব সংখ্যা যে সংখ্যাটি এই সেটের সকল উপাদান থেকে বড়। এই যে একটা সেট আমি এখানে শো করছি, এমন একটি বাস্তব সংখ্যা যদি বিদ্যমান তাকে পাওয়া যায় যে বাস্তব সংখ্যাটি এই সেটের সকল উপাদান থেকে বড় অথবা সমান। দুইটা শর্ত, হয় এই সেটের সকল উপাদান থেকে বড় হবে অথবা সমান হবে। এই দুইটার যে কোনো একটা যদি স্যাটিসফাই করে তাহলে ওই উপাদানটাকে, ওই বাস্তব সংখ্যাটিকে আমরা বলবো এই সেটের একটি ঊর্ধ্বসীমা। যেমন 10 এই সেটের সকল উপাদান থেকে বাস্তব সংখ্যাটি, 10 যে সংখ্যাটি সেটা ওই সেটের সকল বাস্তব উপাদান থেকে বড়, সুতরাং 10কে বলা হবে এই সেটের একটি ঊর্ধ্বসীমা। মনে রাখতে হবে। আরো পাওয়া যাবে যেমন 11.5, এটাও একটা বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটাও এই সেটের সকল উপাদান থেকে বড়। আবার যদি 7 বলি, হ্যাঁ 7ও এই সেটের একটি ঊর্ধ্বসীমা, কারণ এই সেটের সকল উপাদান থেকে 7 সংখ্যাটি বড়। 6ও এই সেটের একটি ঊর্ধ্বসীমা। কেননা 6 কেন ঊর্ধ্বসীমা? কারণ 6 উপাদানটি এই সেটের সব 5টা উপাদান থেকে বড় আর 6টা উপাদানের সমান, বড় অথবা সমান হলেই তো চলবে, তাহলে 6ও একটি ঊর্ধ্বসীমা। কিন্তু 6-এর নিচে, 6 থেকে কম কোনো সংখ্যাই ঊর্ধ্বসীমা হবে না, কারণ বাকিরা ছোট হয়ে যাবে। এই সেটের উপাদান একটা উপাদান থেকে ছোট হয়ে গেলেই ছোট। তাহলে এই সেটের ঊর্ধ্বসীমা শুরু হলো 6 থেকে অসীম পর্যন্ত। মানে এই সেটের যে এ সেট লিখছে, এই সেটের ঊর্ধ্বসীমা হলো 6 থেকে শুরু করে অসীম পর্যন্ত। সবচেয়ে ছোট যে ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমার নাম 6। যদি এই সেটের ঊর্ধ্বসীমা 6 একটি ঊর্ধ্বসীমা, মানে এই সেটের ঊর্ধ্বসীমা শুরু হলো 6 থেকে অসীম পর্যন্ত। সবচেয়ে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা যেটাকে বলি আমরা 6। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা যেটা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ইকুয়ালটা আমরা পাচ্ছি কত? 6 এই সেটের। এই ক্ষুদ্রতম যে ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোট যেটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আমরা তাকে বলি সুপ্রিমাম। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার আরেক নাম সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম মানে কি? ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোট যে উপাদান সেটাকে আমরা বলি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। ইংলিশে বলে সুপ্রিমাম, আমরা সংক্ষেপে বলি সুপ, সুপ্রিমাম না দেখে সুপে ইকুয়াল টু 6। অর্থাৎ এই সেটের সুপ্রিমাম হলো 6, সংক্ষেপে আমরা লিখবো সুপে। অর্থাৎ মানে এই সেটের উপাদানগুলো সবচেয়ে বড়গুলির সবচেয়ে ছোট যেটা, এটার নাম হলো সুপ্রিমাম বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ইংলিশে বলে লিস্ট আপার বাউন্ড, মানে ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোট যেটা, এটার নাম হলো সুপ্রিমাম অফ এফ। একটা সেটের যদি সুপ্রিমাম থাকে তাহলে ওই সেটকে বলা হয় ঊর্ধ্বসীমিত সেট। তাহলে আমরা কি কি শিখলাম? ঊর্ধ্বসীমা কাকে বলে, ঊর্ধ্বসীমিত সেট কোনটি, যে সেটের ঊর্ধ্বসীমা আছে তাকে বলবো ঊর্ধ্বসীমিত সেট। আর ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোট যে উপাদান তাকে বলবো আমরা
সুপ্রিমাম, সংক্ষেপে লিখবো সুপ এসইউপি, সুপ অফ এ ইকুয়াল টু 6। এখন আমরা যাবো বৃহত্ত নিম্ন সীমা। নিম্ন সীমা লোয়ার বাউন্ড। এমন কোন বাস্তব সংখ্যা যদি পাওয়া যায় যে বাস্তব সংখ্যাগুলি এই সেটের সকল উপাদান থেকে ছোট, আগেটা বলছিলাম ঊর্ধ্বসীমার ক্ষেত্রে বড়, এখন বড়। যেমন যদি আমি যদি -5 একটা সংখ্যা নেই, -5 সংখ্যাটি এই সেটের সকল উপাদান থেকে ছোট। 1 0 যদি নেই তাহলে এই সেটের সকল উপাদান থেকে 0 ছোট। আবার 1 যদি নেই তাহলে এই সেটের এই 4টে উপাদান থেকে ছোট, আবার 1 এর ইকুয়াল। সো এই যে উপাদানগুলো, এরকম অসংখ্য উপাদান আছে, -6 সহ দশমিকগুলো তো আছে সকল বাস্তব সংখ্যা। আমি পূর্ণ সংখ্যাগুলো দিয়ে শুধু বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। তাহলে এই সেটের সকল উপাদানগুলি এই সেটের উপাদানগুলি থেকে ছোট, মানে এখানকার সব উপাদানগুলি এই সেটের সকল উপাদান থেকে ছোট অথবা সমান। তখন আমরা এই উপাদানগুলিকে বলবো এই এ সেটের নিম্ন সীমা। সবগুলোই নিম্ন সীমা। নিম্ন সীমাগুলির মধ্যে সবচেয়ে বড় কিন্তু 1। নিম্ন সীমাগুলির মধ্যে যে এগুলো নিম্ন সীমা, তার মধ্যে সবচেয়ে বড় যেটা তার নাম হলো 1, এবং তাকে আমরা বলি ইনফিমাম। বৃহত্তম 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 নিম্ন সীমা আমরা তাকে বলবো ইনফিমাম। ইনফিমাম, সংক্ষেপে ইনফ এ ইকুয়াল টু কত পাচ্ছি? 1। তাহলে 1 হলো এই সেটের ইনফিমাম বা নিম্ন সীমাগুলির মধ্যে বৃহত্তম। তাহলে নিম্ন সীমিত সেট, যে সেটের নিম্ন সীমা আছে তাকে নিম্ন সীমিত সেট বলা হয়। আর নিম্ন সীমাগুলির মধ্যে বড় যেটা, সবচেয়ে বড় বৃহত্তম নিম্ন সীমা, তাকে আমরা বলবো ইনফিমাম অফ এ ইকুয়াল টু 1। তাহলে আমাদের অবজেক্টিভে বিশেষ করে আসে যে একটা সেট দিয়ে বলবো তার সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করো। আমরা কয়েকটা, যেমন এই সেটের, এগুলো ব্যাখ্যা লাগবে না, শুধু অবজেক্টিভ মূলত আসে আর শর্টকাট লিখে দিব। যেমন এই সেট দেওয়া আছে, আমরা সংক্ষেপে লিখে দিব সুপ অফ এ ইকুয়াল টু 6, ইনফ অফ এ ইকুয়াল টু 1, সুপ্রিমাম এবং ইনফিমাম। আরেকটা একটা সেট দেখে আমরা সুপ্রিমাম ইনফিমাম বের করে থাকি, কিভাবে বুঝবো বা কিভাবে সুপ্রিমাম এবং ইনফিমাম। যেমন 2 নম্বর একটা সেট বি ইকুয়াল টু 2 5 4, এই যে এটা একটা ব্যবধি, মূলত ওপেন ইন্টারভেল, খোলা ব্যবধি। এই সেটের উপাদানগুলো হলো 2 না 4 না, তার মাঝে সবগুলো। তাহলে এই সেটের ঊর্ধ্বসীমা যদি আমি তোমাকে লিখতে বলি, ঊর্ধ্বসীমা কারা কারা? 4 থেকে শুরু হবে, 4 4.5 ইত্যাদি ইত্যাদিতে। মানে এই সেটের কিন্তু 4 নাই, এটা ওপেন ইন্টারভেল। এই সেটের উপাদান কিন্তু 4 নাই, 4 বাদে বাকি সবগুলোই আছে, কিন্তু 4টা বাদে শুধু সব আছে। 4 এর নিচে যেটাই তুমি কল্পনা করবে সেটা এই সেটে আছে। তাহলে এই 4 হলো তার একটা ঊর্ধ্বসীমা, তারপরে সবগুলোই হলো ঊর্ধ্বসীমা। তবে ঊর্ধ্বসীমা মানে সবচেয়ে ছোট কোনটা? 4। তাহলে আমরা লিখবো সুপ্রিমাম অফ বি ইকুয়াল টু 4। আবার নিম্ন সীমা হলো 2 থেকে শুরু করে নিচের গুলো। ইনফিমাম, এখানে ইনফিমাম অফ বি ইকুয়াল টু 2, কারণ নিম্ন সীমা শুরু হবে 2 থেকে, 2 1 তারপরে 0 -1, মানে এই পূর্ণ সংখ্যা না, সবগুলোই বাস্তব সংখ্যা। কিন্তু সবচেয়ে বৃহত্তম নিম্ন সীমা, এই নিম্ন সীমাগুলো সবচেয়ে বড় হলো কিন্তু 2। তাহলে এই 2 কে বলবো আমরা ইনফিমাম অফ বি। এটা একটা গেল। আরেকটা প্রবলেম যদি আমি বলি, 3 নম্বর, as such that x belongs to a such that 0 less than x less than 2, অর্থাৎ এই সেটের সুপ্রিমাম, এটা একটা সেট, এই সেটের ওই আগেরটার মতো 0 এবং 2 এখানে ইকুয়াল যদিও দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই। এখানে এই সেটের উপাদানগুলো 2 থেকে শুরু করে, মানে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, মানে আমরা এটাকে ব্যবধি দিয়ে ভাবে লিখতে পারি 0 থেকে 2। তাহলে সুপ্রিমাম হবে, ঊর্ধ্বসীমা শুরু হবে 2 থেকে শুরু, 2 3 4 5। তাহলে এখানে আমরা লিখব সুপ্রিমাম অফ s ইকুয়াল টু 2, ইনফিমাম অফ s ইকুয়াল টু 0।
এখানে আসলে অনেক জটিল কনসেপ্ট আছে, সামনাসামনি হলে অনেক কিছু হয়তো প্রশ্ন আসতো, বোঝানো যেত, আরো কিছু জটিল কেস আছে যদিও প্রশ্ন নাই, উত্তর কি দিব। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট কারা তোমরা জানো, 1 2 3 4 আপ টু ইনফিনিটি, এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। তো এই সেটের দেখো ওইদিকে অসীম পর্যন্ত, সুতরাং এমন কোনো বাস্তব সংখ্যা পাওয়া যাবে না যা এই সেটের সকল উপাদান থেকে বড়, কারণ ওদিকে তো অসীম, অসীম মানে শেষ নাই। সো এমন কোনো ফিক্সড কোনো বাস্তব সংখ্যা পাওয়া নাই যা এই সেটের সকল উপাদান থেকে বড়। তো অর্থাৎ এই সেটের কোনো ঊর্ধ্বসীমা নাই, আর ঊর্ধ্বসীমা নাই মানে তার সুপ্রিমাম নাই, অর্থাৎ এই সেটের কোনো সুপ্রিমাম নাই। এখানে সুপ্রিমাম অফ n ইকুয়াল টু নাই, মানে ঊর্ধ্বসীমা নাই, শেষ নাই, তার ঊর্ধ্বসীমা কই পাবো, সুপ্রিমাম নাই। আবার ইনফিমাম কিন্তু আছে, অর্থাৎ এই সেটের সর্বনিম্ন ভ্যালু 1, তারপরে 0, তারপরে মাইনাস। এখানে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 1, ইনফিমাম অফ n স্বাভাবিক সংখ্যার সেট ইকুয়াল টু 1। অর্থাৎ এই সেটটা ঊর্ধ্বসীমিত না, বাট নিম্ন সীমিত, ইনফিমাম আছে। যে সেট ঊর্ধ্বসীমিত না তার সুপ্রিমাম নাই। একইভাবে যদি আরেকটা বলি আমি, বাস্তব সংখ্যার সেট যাকে বলি আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এইটারও সুপ্রিমামও নাই, ইনফিমামও নাই। সুপ অফ আর নাই, কারণ ওইটা দিয়ে অসীম। ইনফ অফ আর তাও নাই, সুপ্রিমামও নাই, ইনফিমাম নাই। আরেকটা ম্যাথ করি আমরা, নাম্বার 6, এরকম মনে করো s equal to x belongs to r such that absolute value of x minus 1 less than or equal to 3। এই সেটের সুপ্রিমাম কত আর ইনফিমাম কত, তাহলে সেটা কি হবে দেখো, সমাধান করে নিই আমরা। x belongs to r such that minus 3 less than or equal to x minus 1 less than or equal to 3, অর্থাৎ বাস্তব সংখ্যার পরম মানের ধর্ম অনুযায়ী minus 2 less than x less than 4, এই যে এটা সমাধান করে, তাহলে এই সেটের সুপ্রিমাম হলো 4, ইনফিমাম হলো -2। অর্থাৎ সুপ অফ s ইকুয়াল টু 4, ইনফ অফ s ইকুয়াল টু -2। বুঝে আমরা আরেকদিন কিছু প্রবলেম নিয়ে আসবো। অসংখ্য এরকম একটা অসীম কুমার শাহ বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় একটা পেজ আছে, অনেকগুলো প্রবলেম দিয়ে বলছে কোনটার সুপ্রিমাম কত, কোনটার ইনফিমাম কত, ওগুলো শিখবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই।